This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বিধানসভায় সিপিএম শূন্য, কিন্তু লোকসভা ভোটের আগে এই বাংলায় সেই সিপিএমের শাখা সংগঠন ডিওয়াইএফআই একটা ভরা ব্রিগেড করে দেখালো। আর আজকে সেই ব্রিগেড সমাবেশে যিনি মধ্যমণি ছিলেন তিনি অবশ্যই ৩৮ বছর বয়সী মীনাক্ষী মুখোপাধ্যায়। গোটা দল, সে সিনিয়র হোক জুনিয়র হোক, প্রত্যেকেই বলছেন মীনাক্ষী ক্যাপ্টেন। এমনকি বিমান বসু, বামফ্রন্ট চেয়ারম্যান, অশীতিপর বাম নেতা, TV9 বাংলাকে যে এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন সেখানেও তিনি বলেছেন, হ্যাঁ, মীনাক্ষীকে ক্যাপ্টেন বলতে ক্ষতি কি, তিনি তো ভবিষ্যতের আন্দোলন সংগ্রামের মুখ। কিন্তু লেটার মার্কস পাওয়ার পরও মীনাক্ষী বলছেন ক্যাপ্টেন শব্দটিতে তার ব্যক্তিগতভাবে আপত্তি আছে। এটা কি বিনয়? ব্রিগেডের পর আমার সাথে মীনাক্ষী মুখোপাধ্যায়। মীনাক্ষী, আমি তোর কাছে সরাসরি প্রশ্ন, আপনি যে ডাক দিয়েছিলেন সেই ডাকে মানুষ যে এসেছেন, এত মানুষ, আপনি আশ্বস্ত যে ডাক সবার কাছে পৌঁছেছে? লড়াইয়ের ডাক একদিনের মাঠ, একদিনের কয়েক ঘন্টা ঠিক করে না। লড়াইয়ের ডাক ভেতর থেকে ফিল করতে হয়। আমি আজ এই লড়াইয়ে আছি কারণ আমি বাঁচতে চাই। যারা যারা বাঁচতে চাই তারাই লড়াই আছে। এরপরে ডিএফআই এর কর্মসূচি কি হবে? একটা বড় ইনসাফ যাত্রা হলো। ইনসাফ মানে ক্ষণিকের লড়াই, স্টান্টবাজি আর সীমিত সময়ের নয়। ইনসাফ কাজের জন্য, ইনসাফ শিক্ষার জন্য, ইনসাফ রুটি রুজির জন্য, ইনসাফ গোটা রাজ্যের সম্প্রীতিকে রক্ষা করার জন্য। যতদিন না এটা হচ্ছে একটা মানুষ রাস্তা ছাড়বে না। শুধু পুলিশের ছাউনির তলায় যারা আছে তাদেরকে সাবধান হতে বলো, পুলিশও বাঁচাতে পারবে না। ডিওএফআই এর আজকের যে মঞ্চ, সেখান থেকে দুটো বিতর্ক জন্ম নিয়েছে। আমি সরাসরি বলছি, এক হচ্ছে জাতীয় পতাকা প্রথমবার দেখা গিয়েছে, আর প্রথমে তোমরা যে গানটা গাইলে বাংলার মাটি বাংলার গান, ওটা রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা হয়েছে। এই দুটো যদি ব্যাখ্যা। দেশকে বাঁচানোর দায়িত্ব তো প্রত্যেকটা দেশের নাগরিকের এবং মানুষের, কারণ এই দেশে রয়েছে। তাই যারা দেশকে ডুবাতে চাইছে, বেচতে চাইছে, তাদের বিরুদ্ধে তো দাঁড়াতেই হবে। আর জাতীয় পতাকা যদি নিচে নামিয়ে দেয়, জাতীয় পতাকা যদি ভুলণ্ঠিত করে, আর বিজেপি তো জাতীয় পতাকা পুড়িয়ে দিয়েছে, তাহলে জাতীয় পতাকা বুকে নিয়ে মাতঙ্গিনী হাজরারাও লড়েছে, পশ্চিমবঙ্গের ডিওয়াইএফআই এবং ডিওয়াইএফআইয়ের কলে গোটা রাজ্যের খেটে খাওয়া মেহনতি মাথা উঁচু করে বেঁচে থাকার লোকরা লড়েছে। এবং যে গানগুলোকে ওরা বিকৃত করছে এবং যাদের গানগুলোকে ওরা সিলেবাস থেকে বাদ দিচ্ছে, এই দুটোই আমাদের দেশের সংস্কৃতি, এটাকে রক্ষা করাও আমাদের কাজ। এখনো মীনাক্ষী ক্যাপ্টেন হতে নারাজ তো? মীনাক্ষী ক্যাপ্টেন নয়, ডিওয়াইএফআই যুবদের ক্যাপ্টেন, এসএফআই ছাত্রদের। মীনাক্ষী ক্যাপ্টেন হতে নারাজ, সরাসরি জানিয়ে দিয়ে গেলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। ক্যাপ্টেন মনোজের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। একটা সময় সিপিএম এর অন্দরে, বিশেষ করে এই বাংলায়, বৃদ্ধতন্ত্র করে অনেক চর্চা শোনা গিয়েছে। অর্থাৎ বৃদ্ধতন্ত্রের জন্যই নবীন প্রজন্ম উঠে আসতে পারছে না এবং দল গতিশীল হচ্ছে না, আধুনিক প্রজন্মের মতো করে দল এগোতে পারছে না, এসব নানা চর্চা শোনা গিয়েছে। সিপিএম তার একটা ব্যবস্থা করার চেষ্টা করেছে। কেন্দ্রীয় কমিটি, রাজ্য কমিটি, এসব জায়গায় বয়সের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন এই বিতর্কটা তৃণমূল কংগ্রেসের অন্দরে খুব বেশি মাথাচাড়া দিয়েছে। এই রকম একটা আবহে দাঁড়িয়ে আজকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যাকে তরুণ প্রজন্মের আইকন বলে মনে করেন এবং দাবি করেন তৃণমূলের যারা তরুণ প্রজন্মের কর্মী, তার মুখ থেকে কি শোনা যায়, অধীর আগ্রহে ছিল গোটা বাংলা। তিনি আজকে বললেন, নবীন প্রবীণ দ্বন্দ্ব দলে নেই, কিন্তু বয়সজনিত যে বিতর্ক, যেটা বয়স নিয়ে বিতর্ক, সেই বিতর্কে তিনি তার অবস্থানে অনড়। তিনি আজকেও বলেছেন যে এই যে তিনি 2 মাস ধরে পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার করলেন রাস্তায় পড়ে থেকে, এটা যদি তিনি 56-57 বছর বয়স হতো বা তারও বেশি বয়স হতো, তাহলে কি তিনি করতে পারতেন? অর্থাৎ তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে বয়স হলে যে কর্মক্ষমতা কমে এবং রাজনীতিকদের ক্ষেত্রেও সেই একই নিয়ম, প্রাকৃতিক নিয়ম প্রযোজ্য, এটা বলে তিনি কোনো অন্যায় করেননি, এটাই স্বাভাবিক। তৃণমূলের জোরদার নবীন বনাম প্রবীণ দ্বন্দ্ব। নতুন বছরের পয়লা দিন থেকে এই দ্বন্দ্বের মাত্রা চড়চড় করে বাড়ছে। মমতা ঘনিষ্ঠ প্রবীণ লবির সঙ্গে অভিষেক ঘনিষ্ঠ নবীন লবির বাকযুদ্ধ নেহাতি কম হয়নি। নজর ছিল পৈলানে। রবিবার অভিষেক কি বলেন? অভিষেক বললেন, ভারসাম্যের কথা বলেও উস্কে দিলেন নতুন বিতর্ক। তৃণমূলের 56তেই প্রবীণ। কে বলছে নতুন আর পুরনো তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব? আমি আপনাদের বলছি, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ, কোথাও কোনো দ্বন্দ্বের জায়গা নেই। হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি। আমার বয়স ছিল 36।
আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস? আমার 70 বছর বয়স হলে আমার কর্মক্ষমতা আজ যা 56 একটু হলেও তো কমবে। এর উত্তর জেঠু সৌগত রায়, দাদু সরস্বতী ব্যানার্জি দেবে, আমি দিতে পারবো। অভিষেক বলেছেন দল যে দায়িত্ব দেবেন তাই করবেন, তবে ডায়মন্ড হারবারই যে প্রায়োরিটি সেটা বুঝিয়ে দিয়েছেন স্থানীয় সাংসদ। ঘোষণা মতো রবিবার বার্ধক্য ভাতার চেক বিলি করেছেন অভিষেক। রাজ্য সরকার না দিলে তিনিই চালাবেন বলেছেন এমন কথাও। আমার বিশ্বাস রাজ্য সরকার এটা অত্যন্ত শীঘ্রই শুরু করবে। আর রাজ্য সরকার যদি কোনো কারণে না শুরু করতে পারে, যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না, এর ব্যবস্থা যেমন করেছি আজীবন আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য ভাতা আপনি পাবেন। মুঘল পাঠান হানাদাররা যেমন চালাতো পরিবার কেন্দ্রিক পার্টি, ঠিক একইভাবে নিজের এলাকাকে শুধুমাত্র রাজ্য সরকারকে দিয়ে ভাতা দেওয়া হচ্ছে। আর জঙ্গলমহলে জনজাতি কুর্মী এখানকার বয়স্ক লোকরা তারা দুয়ারে সরকারে ছুটে ছুটে জুতো ছিঁড়ে ফেলেছেন, কিন্তু তারা কেউ বার্ধক্য ভাতার সুযোগ পাননি। সাংসদ অভিষেক কি রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুললেন? বিরোধীরা বলছেন নওশাদ সিদ্দিকীর চ্যালেঞ্জের পর থেকেই অভিষেক ডায়মন্ড হারবারে বেশি সময় দিচ্ছেন, বিশেষ বিশেষ প্রকল্প ঘোষণা করছেন। রবিবারও চ্যালেঞ্জ ছুড়েছেন বিরোধী দলনেতা। এবারে লড়াই হবে, ওকে ভাবতে হবে না, প্রার্থী তো হবেই, আর ওকে হারাবো। এবং নওশাদ ভাই যদি দাঁড়ায় ও থার্ড হবে, আমি বলে দিলাম। অভিষেক থার্ড হবে, আমাদের সঙ্গে আইএসএফ এর লড়াই হবে। ডায়মন্ড হারবারে ত্রিমুখী লড়াই কি ভবিষ্যৎ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিরোধীরা বলছেন দুর্নীতি থেকে নজর ঘোরাতেই নাকি এই নবীন প্রবীণ দ্বন্দ্ব তা উস্কে দিচ্ছে তৃণমূল, গোটাটাই নাকি স্ক্রিপ্টেড। কিন্তু আপনারাই বলুন তো, দুর্নীতির অভিযোগ যদি একবার ওঠে তাহলে দুর্নীতিকে কোনোভাবে কি আড়াল করা যায়? যাচ্ছে না। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ইডির হাতে, যা ইডি আদালতে পেশ করেছে, এবং তাতে দেখা যাচ্ছে যে শুধুমাত্র রেশনে দুর্নীতি হয়েছে 10,000 কোটি টাকার। ভাবতে পারছেন? আর জ্যোতিপ্রিয় মল্লিক নাকি সরকারের ধান কেনা থেকে কমিশন নিয়েই কোটি কোটি টাকা আয় করেছেন, বলা ভালো কামাই করেছেন। প্রশ্নটা এটাই, কমিশন থেকেই কোটি কোটি? 6ই জানুয়ারি ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গভীর রাতে গ্রেপ্তার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর রাড্ড। শনিবার তৃণমূলের দাপুটে নেতাকে আদালতে পেশ করে বিস্ফোরক তথ্য দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির দাবি, 1, 2 কিংবা 1000 নয়, গরিবের মুখের গ্রাস ছিনিয়ে নিয়ে 10,000 কোটি টাকার দুর্নীতির তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তুলে ধরেছে। কিন্তু এখানেই শেষ নয়, কোর্টে ইডির আরও বিস্ফোরক তথ্য। প্রাথমিক তদন্তে শুধুমাত্র সরকারি ন্যায্য মূল্যে ধান কেনায় কমিশন হিসেবেই প্রাক্তন খাদ্যমন্ত্রীর পকেটে ঢুকেছে কয়েকশো কোটি টাকা। সরকারি তথ্য অনুযায়ী এই 5 বছরে সরকার 6,82,90,440 কুইন্টাল ধান কিনেছে। ইডি সূত্রে খবর, কুইন্টাল প্রতি 20 টাকা কমিশন নিতেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। 2016 থেকে 2021 এই 5 বছরে 6,82,90,440 কুইন্টাল ধান কিনেছে সরকার। তাহলে 20 টাকা হিসেবে কমিশনের অঙ্ক 137 কোটি টাকা। 5 বছরের হিসেব তুলে ধরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 2011 থেকে 2023 পর্যন্ত রেশন দুর্নীতি হয়েছে। ইডির দাবি, সরকারি হিসেবের তুলনায় অনেক বেশি ধান কেনা হয়েছে। 5 বছরেই যদি 137 কোটি টাকা বালুর পকেটে ঢোকে, তাহলে গত 10-12 বছরে কমিশনের পরিমাণ দ্বিগুণের বেশি। সূত্র ইডি। সরকারি ধান কেনার জন্য যে কমিশন, তার অঙ্কই যদি এই বিপুল টাকা হয়, তাহলে বিভিন্ন লেয়ারে, অর্থাৎ একদিকে যেমন ডিস্ট্রিবিউটার থেকে শুরু করে বাকিবুড়ের মতো ব্যবসায়ীদের অবৈধভাবে বিভিন্ন সুযোগ পাইয়ে দেওয়া,
কম পরিমাণ খাদ্যশস্য ডিস্ট্রিবিউটার থেকে সাধারণ মানুষের কাছে পৌঁছানো, বিভিন্ন লেয়ারে যে খাদ্য দুর্নীতি হয়েছে তার বিনিময়ে তাহলে জ্যোতিপ্রিয় মল্লিক কত কমিশন পেতেন। সেই বিপুল টাকার পরিমাণ 9,000 থেকে 10,000 কোটি টাকার কম নয় বলে ইডি আধিকারিকদের দাবি। এবং সেখান থেকেই প্রশ্ন উঠছে যে এই গোটা চক্রে আর কে রয়েছেন, এর মুনাফা আর কে পেয়েছেন এবং কোন পথে মুনাফা এসছে। আর সেই জায়গায় শঙ্করাড্ড কি জানান ইডি আধিকারিকটা সেটা যেমন দেখার, তার পাশাপাশি এই রহস্য ভেদে প্রয়োজনে প্রিয়দর্শিনী অর্থাৎ জ্যোতিপ্রিয়র মেয়েকেও জিজ্ঞাসাবাদের পরিকল্পনা ইডি আধিকারিকদের। ক্যামেরায় বিনোদের সঙ্গে সিজার, TV9 বাংলা। এই দুর্নীতির খবরে চোখ রাখতে গিয়েই হাতে এলো চিঠি। না আমাদের হাতে না, ইডি বলছে ইডির হাতে একটা চিঠি এসেছে। দেখুন, এই স্মার্টফোনের যুগে আমরা তো প্রায় চিঠি লেখা ভুলেই গিয়েছি, কিন্তু চিঠি লিখেছেন বালু। লিখেছেন কাকে? তার মেয়েকে। ইডি বলছে রেশন দুর্নীতিতে যেই চিঠি নাকি একটা বড় হাতিয়ার হতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, হাতিয়ারই বটে, কারণ সেই চিঠিতে কার কার নামের উল্লেখ রয়েছে তা শুনলে আপনি চমকে উঠবেন। গরিবের রেশন, সেই রেশনের চাল আটা চুরি হয়েছে। ইডির দাবি বিরাট এই চক্র একা কারো পক্ষে চালানো সম্ভব নয়। তাই নাকি দুর্নীতির নেটওয়ার্ক চালানোর জন্য জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষমতা এবং তার সঙ্গীদের নিখুঁত পরিকল্পনা ছিল। তিল তিল করে কিভাবে বিশাল এই দুর্নীতির জাল তৈরি করা হয়েছিল সে ব্যাপারে পর্যাপ্ত তথ্য রয়েছে ইডির হাতে। তদন্তকারীদের মতে মন্ত্রী জ্যোতিপ্রিয়কে ঘিরে দুর্নীতির একটা বলয় তৈরি হয়েছিল। সেই বলয়ের একটা স্তরে ছিল এজেন্ট মিডলম্যানরা, অন্য স্তরে ছিলেন চালকল, গমকল ও রেশন দোকানের মালিকদের একাংশ। শক্তিশালী বলয়টাতে ছিলেন শেখ শাহজাহান, বাকিবুর, শঙ্করাড্ডরা। ইডি আধিকারিকদের দাবি শঙ্করাড্ড হোক বা বাকিবুর রহমান বা শেখ শাহজাহান, এরকম একাধিক ব্যক্তি যারা জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ, তাদের মাধ্যমে এই দুর্নীতির টাকা বিভিন্ন জায়গায় পাচার করা হয়েছে, বিভিন্ন দিকে সেগুলোকে পাচার করা হয়েছে। এবং এই চিঠি রহস্য অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের তার মেয়ে প্রিয়দর্শিনীকে দেওয়া চিঠি ইডির হাতে আসার পর সেটাই কিন্তু আরও জোরালো হয়েছে। জ্যোতিপ্রিয়র চিঠি থেকে শঙ্কর ও শাহজাহানের নাম পাওয়া যায়। রেশন দুর্নীতিতে কার কাছ থেকে কত টাকা নিতে হবে, কত টাকা দিতে হবে চিঠিতে সেই উল্লেখ রয়েছে। তবে শুধু শঙ্করাড্ডর নামই নয়, সূত্রের খবর শঙ্কর ও শাহজাহান ছাড়াও আরও দুজনের নাম চিঠিতে। এক অবাঙালি ব্যবসায়ী ও এক রাজনীতিবিদের নাম চিঠিতে রয়েছে। টাকার প্রয়োজনে ওই দুজনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন বালু মল্লিক। মেয়েকে দেওয়া বালুর চিঠিতে শেখ শাহজাহান এবং শঙ্করাড্ড ছাড়াও আরও দুজনের নাম রয়েছে। তাদের একজন অবাঙালি ব্যবসায়ী এবং আরেকজন ব্যবসায়ী এবং তার সঙ্গে তার রাজনৈতিক যোগও রয়েছে। এই দুজনকে এই মুহূর্তে চিহ্নিত করার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। এবং সেখানেই সবথেকে বড় প্রশ্ন, শঙ্কর এবং শাহজাহানের মতো তাদের কাছেও কি এই রেশন দুর্নীতির বিপুল পরিমাণ টাকা গচ্ছিত রয়েছে? তাহলে কোন পথে গচ্ছিত রাখা হয়েছিল, তাদের ভূমিকা কি ছিল এবং সেই টাকা এখন কোথায় কোন পথে পাচার করা হয়েছে সেটাই জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। রেশন দুর্নীতির তদন্ত যত এগিয়েছে ততই সামনে এসেছে জ্যোতিপ্রিয় বাকিবুরের সখ্যতার ছবি। সম্প্রতি অরণ্য ভবনে বনমন্ত্রীর অফিসে হানা দেয় কেন্দ্রীয় সংস্থা। জ্যোতিপ্রিয়র দপ্তর থেকে কোটি টাকার বিমার নথি উদ্ধারের কথা ইডি সূত্রে জানা যায়। বালু ঘনিষ্ঠ শাহজাহানও ইডির র্যাডারে। খাদ্য ও বন দপ্তরের অফিসে শাহজাহান শেখের অবাধ যাতায়াত ছিল। জ্যোতিপ্রিয় মল্লিকের অফিসে শাহজাহানের জন্য ছিল অন্য নিয়ম। 2018 থেকে 2023 মাসে একাধিকবার মন্ত্রীর সঙ্গে বৈঠক করতেন শাহজাহান, কিন্তু দপ্তরের ভিজিটার্স খাতায় শাহজাহানের নাম লেখা হতো না। শুধুমাত্র যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের খাদ্য দপ্তর বা পরবর্তীতে বন দপ্তরে শেখ শাহজাহানের অবাধ যাতায়াত ছিল এমনটা নয়। ইডি সূত্রে খবর, সন্দেশখালী এলাকায় থাকা শেখ শাহজাহানের একটি অফিসে মাঝে মধ্যেই যাতায়াত ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের। শুধু যাতায়াতই নয়, সেখানে বিভিন্ন সময় দুজনের মধ্যে বৈঠক হতো, এমনটাও কিন্তু জানতে পেরেছেন তদন্তকারীরা। তাহলে কি শাহজাহানকে হাতে পেলে রেশন দুর্নীতির তদন্তে বালু মল্লিকের রক্তচাপ আরও বাড়বে? সিজার ও সুপ্রিয় রিপোর্ট, TV9 বাংলা। জ্যোতিপ্রিয় যোগে তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বাড়িতে সেদিন ইডি গিয়েছিল। তারপর কি ঘটেছে আমার আর বলার অপেক্ষা রাখেন, আপনারা জানেন। কিন্তু সেই ভয়ঙ্কর ঘটনার পর দুদিন সময় পার হয়ে গিয়েছে। কোথায় শাহজাহান?
তিনি কোথায় আছেন সে প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। গোপন ডেরা থেকে এক অডিও বার্তায় তিনি হুঙ্কার দিতে ছাড়েননি। হ্যাঁ, আপনারা কম বেশি প্রত্যেকেই শুনেছেন সে অডিও বার্তা। এবার টিভি 9 বাংলায় তার ভাই শেখ শাহজাহানের টিকিও খুঁজে পাচ্ছে না পুলিশ। গেলেন কোথায়? বাংলাদেশে কি? বিরোধী দলনেতার দাবি, শাহজাহান কালকে রাত্রি পর্যন্ত ছিল, শুনুন, বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল, পারেনি, লুক আউট নোটিশ হয়েছে, বাংলাদেশ সরকারকেও সতর্ক করেছে এজেন্সি, ও কোথাও যেতে পারবে না। তাহলে কোথায়? বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার। সন্দেশখালিতেই নাকি লুকিয়ে শাহজাহান। ও ছিল আপনার সন্দেশখালিতে, আপনার বেরমজুর জিপি 2 জিপি প্রধান হাজি সিদ্দিক মোল্লা, হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে বেরমজুর জিপি। তৃণমূল কংগ্রেসের নেতারাই কাল মিডনাইটে রাত্রে 1টার সময় আমাকে মেসেজ করে পাঠিয়েছে, এদেরকে ধরিয়ে দেবে, লোক জনগণই ধরিয়ে দেবে, চিন্তার কোনো কারণ নেই। গ্রাম থেকে পাড়া সবই তো বলে দিলেন বিরোধী দলনেতা, অথচ পুলিশ খুঁজে পাচ্ছে না। আমরা তৃণমূল নেতা শাহজাহানের ভাই আলমগীরের খোঁজ পেয়েছি। শুনুন সেদিনের হামলার ঘটনা নিয়ে তিনি কি বলছেন। শেখ শাহজাহান এলাকা আছেন? তিনি এলাকাতে আছেন কিনা আমি আগেই বললাম, আমার জানা নেই। আমি সবে কালকে রাত্রে বাড়িতে এসেছি, আমি এখন খোঁজ নেব, যদি এলাকাতে থাকে তার সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করব। যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা আমরা মনে করি খুবই দুঃখজনক, কারণ আইনের ঊর্ধ্বে আমরা কেউ নয়, আমরা এটাকে কেউ প্রশ্রয় দিই না। এখন আমরা গ্রামের মানুষ, আর ও লোককে অনেকে ভালোবাসে, সেই ভালোবাসার কারণে হয়তো একটা ঘটনা তারা ঘটিয়ে ফেলেছে, এর জন্য আমরা খুবই দুঃখিত। যারা তারা তো কেন্দ্র সরকারের, তারে যদি সে বাংলাদেশে পালিয়ে যায়, আমি ধরে নিলাম পালিয়ে যায় যদি, তাহলে এই সুযোগ তারা করে দেবে, অতএব এটা ভিত্তিহীন কথা। তাই দাদা এখন কোথায় আছেন? কি একদমই কিছু জানতে পারেননি? এলাকায় আছেন? এই এলাকায় আছেন? আমি ছিলাম না 2 দিন, আমি এসছি, এখন আমি বেরোবো। আমার যেহেতু বাড়িতে মোটামুটি বাজার নেই, বাড়ির ফ্যামিলি ছিল না, আমি একটু বাজার টাজার করে আসবো, আর আমি একটু খোঁজ নেবো যদি খোঁজ পাই। সত্যিটা বুঝতে সন্দেশখালী লাগোয়া জনপদের আনাচে কানাচে ঘুরছে টিভি 9 বাংলা। ধামাখালীর বিলাসবহুল হোটেল থেকে মুছে ফেলা হয়েছে শেখ শাহজাহানের যাতায়াতের চিহ্ন। শুক্রবার ইডি অভিযানের পর থেকে যে হোটেল পরিত্যক্ত সম্পত্তিতে পরিণত। অভিযানের পরপরই কেন বন্ধ হয়ে গেল হোটেল? শনিবার এই নিয়ে খবর করতেই সরিয়ে ফেলা হলো দলীয় পতাকা। 24 ঘন্টাও কাটলো না, ধামাখালীর হোটেল থেকে শেখ শাহজাহানের যাতায়াতের চিহ্ন সরিয়ে ফেলা হলো। ধামাখালীর লঞ্চঘাটের কাছে অবস্থিত এই হোটেল কাম দলীয় কার্যালয় ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। এখানে শেখ শাহজাহানের নিয়মিত যাতায়াত ছিল বলে স্থানীয় সূত্রের খবর, এবং এখানে গেটে আর সেখানে দলীয় পতাকাও ছিল, গেটে ছিল, রিসেপশনে ছিল, সব জায়গায় দলীয় পতাকাও ছিল। তারপর থেকে শেখ শাহজাহান শুক্রবার দিন ইডি অভিযানের পর থেকে যখন থেকে তিনি বেপাত্তা হয়ে গেছেন, তারপর থেকে এই হোটেলও তালা পড়ে গিয়েছে। সেই হোটেলের ছবি সামনে আসার পর দলীয় যে পতাকাটা সরিয়ে ফেলা হলো, হোটেলের গেট এখন তালা দিয়ে দেওয়া হয়েছে। চোখের আড়ালে বদলে যাচ্ছে অনেক কিছু। পুলিশের চোখের আড়ালেই কি গ্রামে রয়ে যাচ্ছেন অভিযুক্ত? ভাই বলছেন দাদা রয়্যাল বেঙ্গল নন, কিন্তু শাহজাহানের সমর্থকরা রয়্যাল বেঙ্গল তত্ত্ব খারিজ করতে পারবেন কি? আসলে এই বাঘের জন্য লুকআউট নোটিশ জারি হয়েছে। দেশের সবকটা বিমানবন্দরকে অ্যালার্টও করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। কোথায় গেল শাহজাহান? তার টিকিটাও পাওয়া যাচ্ছে না। আসলে এখানে দাঁড়িয়ে প্রশ্নটা ওঠে, যাদের সেই খোঁজ করার কাজ তারা তা করতে পারছেন কি? কথা বলছি আইনের রক্ষকদের নিয়ে, তারা খুঁজে বের করতে পারছেন না এই বাঘ শেখ শাহজাহানকে? তারা কি করতে চাইছেন না, না পারছেন না? পুলিশ ব্যর্থ হওয়াতেই রেশন দুর্নীতির তদন্ত কেন্দ্রীয় এজেন্সির হাতে গেছে। পুলিশ নিজের কাজ করেনি বলে অভিযোগ। এখন যখন কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে, পুলিশ তাতে সাহায্য করছে কি? কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযানে গিয়েছিল ইডি। পুলিশ কি করছিল? বসিরহাটের এসপি নিজেই জানিয়েছেন, সকাল 8:20 নাগাদ খবর পৌঁছয় তাদের কাছে, কিন্তু তাঁরা পৌঁছানোর আগেই অশান্তি শুরু হয়ে যায়। যতগুলো ওখানে ইনসিডেন্ট হয়েছিল পুলিশ যাবার আগে ওখানে হয়েছে, পুলিশ যাবার সঙ্গে সঙ্গে যতগুলো লোক ছিল সবাইকে আমরা রেস্কিউ করে ওখান থেকে সেফ প্যাসেজ করেছি।
এসপি বলছেন ইডিকে সেফ প্যাসেজ তৈরি করে দিয়েছিলেন তাঁরা, কিন্তু আমাদের ক্যামেরায় তো উপস্থিতি টের পাওয়া যায়নি পুলিশের। সন্দেশখালী থেকে এবার চলুন বনগাঁ। সারাদিন পুলিশ ছিল, কিন্তু যখন শঙ্করকে বাড়ির বাইরে নিয়ে এলেন কেন্দ্রীয় এজেন্সির কর্তারা, যখন অশান্তি শুরু হলো, বনগাঁয় আবার ইডির ওপর আক্রমণ হলো, তখন পুলিশ কোথায়? চোরেদের রক্ষা করছে দল, তৃণমূল দল, আর তৃণমূল দলের দাস হচ্ছে পুলিশ। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, সেটা বারবার সত্য প্রমাণিত হয়েছে, আরেকবার সত্য প্রমাণিত হলো। এই বাংলায় কেউ নিরাপদ নয়। শনিবার সকাল থেকে তৎপরতা, নবান্নে বৈঠক হয়েছে, কিন্তু পুলিশের নিজেদের ইমেজ বাঁচানোর কোনো চেষ্টা আছে কি? কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদিও বলছেন গোলমালটা অন্য জায়গায়। আমার পুলিশের ওপর ভরসা আছে, কিন্তু পুলিশ পরিচালনার ওপর কোনো ভরসা আমার নেই। পুলিশকে যারা পরিচালনা করেন তারা একেবারেই নিজেদের স্বার্থে পরিচালনা করছেন। ইডির ওপর যে হামলা হয়েছে, গোটা দেশে তার ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রশাসনের ওপর চাপও বেড়েছে। আক্রান্ত ইডি নাজার থানায় এফআইআর দায়ের করেছে। এফআইআরে শাহজাহান শেখ ও তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। নথি ও ল্যাপটপ ছিনতাই, মারধর, গাড়ি ভাঙচুরের অভিযোগ জানিয়েছে ইডি। আদালতের নির্দেশেই তদন্ত চলছে। অভিযোগের পাশাপাশি জানিয়েছে ইডি, ডিজি, বসিরহাট পুলিশ জেলার সুপারের কাছেও অভিযোগ জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে হাসপাতালে গিয়ে আহত ইডি আধিকারিকদের সঙ্গে কথা বলে বয়ান রেকর্ড করেন বসিরহাট জেলা পুলিশের ডিএসপি সানন্দা গোস্বামী। তদন্তের জন্য যতটুকু করা হচ্ছে ততটুকু কমপ্লেন, তাদের কাউকে অ্যারেস্ট বা কোনো কিছু আমরা এখন তদন্ত করতে পারবো না। হ্যাঁ, আমরা 161 করেছি, যারা দুজন নির্দোষ ছিল তাদের। এদিকে বসিরহাট পুলিশ জেলার তরফে শতপ্রণোদিত মামলাও রুজু করা হয়েছে। পাশাপাশি আরও একটা অভিযোগ দায়ের হয়েছে। সরবেরিয়ায় মাথা ফাটল যাদের, তাদের বিরুদ্ধেই এফআইআর। ইডি অফিসারদের বিরুদ্ধে এফআইআর দায়ের শাহজাহানের পরিবারের। অভিযোগের ভিত্তিতে মামলাও রুজু হয়েছে। ওয়ারেন্ট ছাড়াই তালা ভেঙে ঢোকার অভিযোগ ইডির বিরুদ্ধে। রেশন দুর্নীতির শুরু থেকে শেষ, পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে। অথচ রাস্তায় নিরস্ত্র চাকরি প্রার্থীরা বসে হকের দাবিতে আন্দোলন করলে নোক দাঁত বেরিয়ে পড়ে পুলিশের। সাধারণ মানুষ অভিযোগ নিয়ে গেলে পুলিশের বিরুদ্ধে গুরুত্ব না দেওয়ার ভুরি ভুরি অভিযোগ ওঠে। আদালত একাধিকবার এ বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। শুক্রবারের দিনটাও সেই তালিকাতেই জুড়ে গেল। আইন ও জনতার রক্ষাকর্তারা কি এবার অন্তত খোলস ছেড়ে বেরিয়ে আসবেন? প্রশ্ন ঘুরছে জনতার মনে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শাহজাহান শেখের নাগাল পায়নি ইডি, কিন্তু আরেক শাসক নেতা শঙ্কর আড্ডকে গ্রেফতার করেছে ইডি, এবং তার গ্রেফতারের পর একটার পর একটা তার কীর্তি সামনে আসছে। এমনই এক কীর্তির কথা জানা যাচ্ছে। আজ থেকে 10 বছর আগে বনগাঁয় তৃণমূল কংগ্রেসের এক যুব নেতা, যার নাম হিমাংশু বৈরাগী, তিনি খুন হয়েছিলেন, এবং এই খুনের পেছনে এই শঙ্কর আড্ডর ষড়যন্ত্র রয়েছে বলে হিমাংশুর পরিবারের তরফ থেকে তখন দাবি করা হয়। এই ঘটনার পর 10 বছর কেটে গিয়েছে, এখনো পর্যন্ত এই কিনারা হয়নি, এই খুনের কিনারা হয়নি। তারা তাদের প্রশ্নের জবাব পাননি। আজ আবারও হিমাংশুর বাবা বিচার চাইছেন, তার ছেলের খুনের বিচার চাইছেন তিনি। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, নাম শঙ্কর আঢ্য। এলাকায় তৃণমূলের দাপুটে নেতা শঙ্করকে ডাকু নামে সবাই চেনেন। রেশন দুর্নীতি তদন্তে সেই ডাকাবুকো নেতাই এখন ইডির হেফাজতে। রাজনীতির সিঁড়ি দিয়ে যত উপরে উঠেছেন, ততই নানা বিতর্কে নাম জড়িয়েছে শঙ্করের। তার মধ্যে রয়েছে হিমাংশু বৈরাগী খুনের মামলা। 2010 কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোটে বোর্ড তৈরি হয় বনগাঁ পুরসভায়। চেয়ারম্যান হন শঙ্কর আঢ্যর স্ত্রী জ্যোৎস্না আঢ্য। তারপরেই রাজ্যে পালা বদল। 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এলাকায় প্রভাব বাড়তে শুরু করে আঢ্য পরিবারের। সূত্রের খবর, ডাকুর প্রতিপত্তি ভালো চোখে দেখেনি দলেরই একাংশ। তাই 2014-এ চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্যর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার চেষ্টা করে তৎকালীন কংগ্রেস ও তৃণমূল কাউন্সিলরদের একাংশ। এই জ্যোৎস্না আঢ্যকে বনগাঁর বেশ কিছু কাউন্সিলররা ওনার এগেনস্টে ওনাকে সরিয়ে শম্ভু দাস সেই কাউন্সিলর পদে যাবেন, এইটা নিয়ে ইনাদের ভিতরে পৌরসভা প্রায় একটা আন্দোলন কথাবার্তা চলছিল। জানা যায় সেই সময় বনগাঁয় তৃণমূলের যুব নেতা হিমাংশু বৈরাগীর প্রভাব ছিল। দলের অন্দরেই যখন চেয়ারম্যানের বিরুদ্ধে চোরা স্রোত, ঠিক তখনই 2014-র 9 মার্চ হিমাংশু বৈরাগীর ওপর হামলা। দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হিমাংশু বৈরাগী। 9 মার্চ 2014 আর 5টা সন্ধ্যের থেকে আলাদা বৈরাগী পরিবারের কাছে, কারণ এই সন্ধ্যাতে হিমাংশু বৈরাগী খুন হয়।
খুন হয় বাড়ির কাছেই একটি গলিতে। হঠাৎ পিছন দিক থেকে গলি থেকে বেশ কিছু ছেলে পেলে এসে গুলি চালানো শুরু করে হিমাংশুর পিছন দিক থেকে। হিমাংশু ঘুরে তখন বলে, এই কে পটকা ফাটাচ্ছিস? তখন দেখে যে সবাই সশস্ত্র হাতে গুলি চালাচ্ছে। ওকে 5টা গুলি করে ওর দেহে। তৃণমূলের দাপুটে নেতা শঙ্কর আঢ্যর বিরুদ্ধে ছেলেকে খুনের অভিযোগ করেন রাকেশ বৈরাগী। থানায় অভিযোগও জানান, কিন্তু তারপর অভিযোগ প্রভাব খাটিয়ে কেস তুলে নেওয়ার জন্য বারবার চাপ এসেছে। শঙ্কর আড্ডা করেছি, অভিজিৎ কাপুরিয়া, তারপর সন্দীপ দেবনাথ, অসীম ভট্টাচার্য। কোর্টে যখন আইন প্রক্রিয়া চলছে ও তার মাঝখানে শঙ্কর আড্ডা বহুবার তার পরিবারের লোক সে নিজে আমার বাড়িতে এসেছে। আমার বউকে চাকরি দেবে পৌরসভায়, মেয়েকে চাকরি দেবে পৌরসভায়, প্রচুর নগদ টাকা বান্ডেল বান্ডেল করে নিয়ে এসেছে যে কেস তুলে নেওয়ার জন্যে। আজও তার বিচার পাননি। তার বাবা হিমাংশু বৈরাগী কেস তার ছবিকে নিয়ে এখনও চোখের জল ফেলে যাচ্ছেন। আর এই অভিযোগ সবটাই ছিল তৎকালীন চেয়ারম্যান জ্যোৎস্না আড্যর স্বামী শঙ্কর আড্য। পরবর্তীতে শঙ্কর আড্য যখন চেয়ারম্যান হন একাধিকবার এই কেস তুলে নেওয়ার জন্য নানাভাবে হুমকি দেন এবং এই পরিবারের ওপরে অত্যাচার করেন। শুধু নেতা দাদাগিরি নয়, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছে বৈরাগী পরিবার। এমনকি মিথ্যা কেসে জেল খাটানোর অভিযোগ শাসক নেতাদের বিরুদ্ধে। আমাদেরকে নানান রকম মিথ্যা কেসে, আমাকে, আমার মা, বয়োজ্যেষ্ঠ মা, তাকেও পর্যন্ত মিথ্যা কেসে 16 দিন জেল খাটিয়েছে। আমরা সেই কেসটাকে লড়বো বা জামিন নেব তাও এখানে করতে পারিনি। তার কারণ বনগাঁ কোর্টের কোনো উকিলরা তারা সাহস পায়নি যে আমাদের হয়ে লড়বে। নাতির খুনে যে অভিযুক্ত সেই তৃণমূল নেতা অন্য কেসে গ্রেপ্তার, তাও শান্তি পাচ্ছেন না আশি ছুঁই ঠাকুমা বিনা পানি বৈরাগী। উনি একা থাকে। এই যে কালকের থেকে যখন এই ঘটনা ঘটেছে সব আনন্দ করছে, কিন্তু আমার ভিতর তার ছবি, প্রতিচ্ছবি সবসময় ভেসে আসছে যে পারলাম না। ওর ডেড বডি ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম যে তোকে যারা মারলো আমি দেখে নেব। এইখানটায় শুয়ে রেখেছিল, হাসপাতাল থেকে এনে আমাকে তো কাছে থাকতে দিল না। 10 বছর কেটে গেছে, মাঝে ঝড়ঝাপটা বয়ে গেছে অনেক, কিন্তু দাঁতে দাঁত চেপে ছেলের খুনের বিচারের আশায় লড়াই চালিয়ে যাচ্ছে বৈরাগী পরিবার। আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই, দৃষ্টান্তমূলক। তারপরও রাকেশ বৈরাগী দমেননি। আজও তিনি লড়াই করে যাচ্ছেন হিমাংশুর অপরাধীদের শাস্তির জন্য। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। জেলায় জেলায় অবহেলায় পড়ে থাকা কর্মতীর্থ, সে ছবি আপনাদের আমরা দেখিয়েছি। সে প্রশ্নের উত্তর খোঁজারও চেষ্টা করেছি যে জনগণের করের টাকায় দিনের পর দিন এভাবে অবহেলায় কেন পড়ে রয়েছে কর্মতীর্থ। না, শুধু কর্মতীর্থই যে পড়ে রয়েছে এমনটা নয়, নির্মাণও পড়ে রয়েছে। হ্যাঁ, এমন ছবি আপনাদের দেখাবো। বাঁকুড়ায় এরকমই একটি বাজার পড়ে রয়েছে, নির্মাণ। ঝাঁ চকচকে হতে পারত যে বাজার অনেকটাই ঝাঁ চকচকে হতে পারত, কিন্তু এই বাজারের গায়েও সেই অবহেলার ছাপ। দেখুন তো একবার। বাঁকুড়া 1 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় সবজি চাষ হয়। সে ফসল বাজারজাত করার ক্ষেত্রে কৃষকদের অন্যতম বাজার ধলডাঙ্গা মোড়। দীর্ঘদিন ধরেই পাইকারি ও খুচরো এই সবজি বাজার বসে 60 নম্বর জাতীয় সড়কের ধারে। তার জেরে দুর্ঘটনাও হয়। তাই কৃষকদের কথা মাথায় রেখে 2014 সালে উদ্যোগী হয় কৃষি বিপণন দফতর। ধলডাঙ্গা মোড়ের অদূরে তৈরি হয় নিয়ন্ত্রিত বাজার। সরকারের কোটি কোটি টাকা খরচ করে তৈরি হয় 56টি দোকান, বিশাল গোডাউন ও খোলা সবজি বাজার। নিয়ন্ত্রিত বাজারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কিন্তু উদ্বোধনের 10 বছর পরও সেই 60 নম্বর জাতীয় সড়কের ওপরই চলছে সবজি বাজার। সরকারের তৈরি করে দেওয়া ঝাঁ চকচকে বাজার ছেড়ে কেন রাস্তায় কৃষকরা? তাদের অভিযোগ, বাজার থেকে দূরে তৈরি হয়েছে কংক্রিটের রাস্তা, লাভের চেয়ে লোকসানি বেশি। স্থানীয় কৃষকরা তারা যেটা বলছেন যে জায়গায় নিয়ন্ত্রিত বাজার তৈরি করা হয়েছিল তা কার্যত পরিকল্পনাহীনভাবে তৈরি করা হয়েছিল। কৃষকদের লাভ হতো একটাই কারণে, যেটি এখানে সামনাসামনি এই বাজারের কাছাকাছি হতো এই মার্কেটটি, তাহলে কৃষকদের খুব ভালো হতো। কৃষকদের জন্য করেছে, কৃষক দরদি সরকার হয়, সরকার কৃষক দরদি কাজ করে নাই। কৃষক দিকে যে ওইখানে লিজে গচ্ছিত করা সে কাজটা সরকার করে না। কোটি কোটি টাকা খরচে তৈরি নিয়ন্ত্রিত বাজার থেকে মুখ ফিরিয়েছেন কৃষকরা, আর কৃষকদের জায়গায় নিয়ন্ত্রিত বাজারের দখল নিয়েছে দুষ্কৃতীরা।
আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সে জায়গায় দেখাতে চাইবো যে বিভিন্ন জায়গায় এভাবেই মদের বোতল পড়ে রয়েছে, বিভিন্ন খাবারের যে প্যাকেট সেই প্যাকেট পড়ে রয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে শুধু রাতের অন্ধকারে নয়, দিনের বেলাতেও কার্যত দুষ্কৃতীরা এসে তারা মদের আখড়া বসাচ্ছেন বলা চলে। অর্থাৎ যা নিয়ন্ত্রিত বাজার হওয়ার কথা ছিল তা কার্যত অনিয়ন্ত্রিত মদের আখড়ায় পরিণত হয়েছে কেবলমাত্র সরকারি উদাসীনতায়। নিয়ন্ত্রিত বাজারের এই হাল নিয়ে স্বাভাবিকভাবেই চলছে শাসক বিরোধী তরজা। বিজেপির অভিযোগ, আলোচনা না করেই কন্ট্রাক্টরদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, কন্ট্রাক্টরদের মাধ্যমে তৃণমূল নেতাদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সরকারের টাকা তছরূপ করে এইসব ব্যবস্থা করছে। তৃণমূল নেতাদের হয়েছে কিছু কাটমানি পেয়েছে ওই জায়গাতে। আর শাসক দল বলছে কেউ বা কারা যদি কোনোভাবে বা ওখানে মদের টেবিল বা অন্য কিছু করে থাকে সেটা নিশ্চয়ই আমরা প্রশাসনকে জানাবো এবং দ্রুত হস্তক্ষেপ আমরা করব। এবার একদম অন্য একটা খবরের দিকে নজর রাখবো। কথা বলবো এক ভিখারিকে নিয়ে। না, তিনি অবশ্য যে সে ভিখারি নন, তিনি সবচেয়ে ধনী ভিখারি। মুম্বাইয়ে তিনি নাকি রোজ বাড়ি ফেরেন অ্যাটলিস্ট হাতে 2000 টাকা নিয়ে। তার ছেলে মেয়েকে নামি স্কুলে পড়ান এবং একটি অভিজাত আবাসনে 1.5 কোটির 2 কামরার ফ্ল্যাট নিয়ে তিনি থাকেন। তার নাম ভরত জৈন। তিনি ব্যবসাতেও সেই টাকা লাগিয়েছেন, আবার তিনি টাকা খাটাচ্ছেন রিয়েল এস্টেটেও। দেখাবো তার গল্প। बम्बई है मेरे भाई, बम्बई। यहाँ बिल्डिंगें बनती हैं सीमेंट की और इंसानों के दिल पत्थर के। यहाँ एक ही देवता पूजा जाता है और वो है पैसा। मगधरा सामने से हटके खड़े हो मेरे भाई, धंधे का टाइम है। माई धंधा यानी कि काम ना है? कामी की तलाश में तो मैं इलाहाबाद से यहाँ चल कर आया हूँ। जो भाई तुम्हारे शहर में पेट भरने के लिए क्या करना चाहिए? जो मैं करता हूँ, भीख मांगनी चाहिए। नहीं, कोई काम बताओ मुझे, काम बताओ। রূপলী পর্দায় যে পেশা গ্রহণ করতে নাক সিটকোতে দেখা গিয়েছিল রাজ কাপুরকে, বাস্তবের মাটিতে সেই পেশাই রাজা বানিয়ে দিয়েছে এক ভিখারিকে। পাষাণ হৃদয় মুম্বাইবাসীর ছুঁড়ে দেওয়া পয়সাতেই টাকার পাহাড় বানিয়ে ফেলেছেন তিনি। আপনার যদি মুম্বাইয়ে যাতায়াত থাকে তাহলে একে নজরে পড়লেও পড়তে পারে, কারণ এর বিচরণ এয়ারপোর্ট থেকে শুরু করে বাস স্ট্যান্ড, দর্শনীয় স্থান থেকে শহরের ফুটপাত সর্বত্র। পরনে ছেঁড়া ফাটা পোশাক, হাতে একটা ভাঙা বাটি। ভিখারি বলে চিনতে 1 সেকেন্ডও লাগবে না। আর সেই ভিখারি আজ কোটি কোটি টাকার মালিক। নাম ভরত জৈন, থাকেন মুম্বাইয়ের পরোল এলাকায়। রোজ সকালে বাটি হাতে বেরিয়ে পড়েন, কখনো গন্তব্য আন্তর্জাতিক বিমানবন্দর, কখনো ছত্রপতি শিবাজি বাস টার্মিনাস, আবার কখনো আজাদ ময়দান। পথ চলতি মানুষের অনেকে তাকে দেখেও দেখেন না, কেউ আবার তাচ্ছিল্য ভরে ছুঁড়ে দেন 2-5 টাকার কয়েন বা 10-20 টাকার নোট। তাতেই তার যা রোজগার, তাতে চোখ কপালে উঠতে বাধ্য। যে কোনো আইটি প্রফেশনালকে অনায়াসে টেক্কা দিতে পারেন ভরত। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম তাদের রিপোর্টে দাবি করেছে, ভরতের দৈনিক গড় আয় 2 থেকে 2,500 টাকা, মাসিক রোজগার কখনো 80,000 টাকা ছাপিয়ে যায়। তিল তিল করে ভিক্ষের টাকা জমিয়ে সাম্রাজ্য গড়ে তুলেছেন এই দিন ভিখারি। শুনতে চান তার সম্পত্তির পরিমাণ কত? 7.5 কোটি টাকা। শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি। তবে এখানেই শেষ নয়। মুম্বাইয়ের অভিজাত এলাকায় একটি আবাসনে 2 কামরার একটি ফ্ল্যাটও রয়েছে ভরতের। বর্তমানে ফ্ল্যাটটির বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। ভরত নিজে থাকেন মুম্বাইয়ের পরোলের একটি কামরার ডুপ্লেক্সে। রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের ধনীতম ভিখারি এই ভরত জৈন। জীবনের শুরুটা অবশ্য এতটা মসৃণ ছিল না ভরত জৈনের। ছোটবেলায় দারিদ্র্যের কারণে পড়াশোনা করতে পারেননি ভরত। তারপরই পেশা হিসেবে বেছে নেন ভিক্ষাকে। প্রথম লজ্জাই লাগতো, তবে হাল ছাড়েননি। যেদিন যা ভিক্ষে পেতেন তার অর্ধেক টাকা সঞ্চয় করতেন। এখন অবশ্য টাকা জমানো ছেড়ে ব্যবসা বাড়ানোর দিকে মন দিয়েছেন ভরত। 2 কামরার ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে 30,000 টাকা আয় করেন তিনি। এছাড়াও আরব সাগরের তীরে মহারাষ্ট্রের থানে এলাকায় 2টো দোকানও কিনেছেন এই ভিক্ষুক। দোকান থেকে নিয়মিত লভ্যাংশ পান। রিয়েল এস্টেটে ইদানিং টাকা খাটাতে শুরু করেছেন ভরত। বাবা, ভাই, স্ত্রী এবং 2 সন্তানকে নিয়ে ভরতের পরিবার। টাকার জন্য নিজে পড়াশোনা করতে না পারলেও তার 2 সন্তান পড়ে কনভেন্ট স্কুলে। একজন ক্লাস 10, অন্যজন 12। বাবা এবং ভাই একটি করে স্টেশনারি দোকান চালান। তবু এত কিছুর পরেও ভিক্ষে পেশাকে ছাড়তে পারেননি 55 বছরের কোটিপতি ভিখিরি। বরং ভিক্ষেও যে লাভজনক পেশা হতে পারে তার প্রমাণ দিয়েছেন হাতে নাতে। কিন্তু প্রশ্ন হলো, ভারতের মতো অনেকেই তো পথে ঘাটে ভিক্ষে করেন। ভারতের এত রোজগার কিভাবে? অনেকে মনে করেন তার করুণ মুখই নাকি রোজগারের আসল কারণ।
যে শহরে 100 টাকা রোজগার করতেই নাকের জলে চোখের জলে হতে হয়, সেখানে ঘড়ি ধরে কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার টাকা ভিক্ষে করে সংগ্রহ করে ফেলেন তিনি। বলিউডে এখনো পর্যন্ত ভরতের জীবনী অবলম্বনে কোনো সিনেমা হয়নি, তবে ভরত চাইলে নিজেই এখন বায়োপিকের প্রযোজক হতে পারেন।